প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা, তার নেপথ্যের কারণ, দায়িত্বশীলদের ভূমিকা এবং আমাদের দায়বদ্ধতা, এই বিষয়গুলোকে তুলে ধরতে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভিতে শুরু হলো নতুন আয়োজন নিউজ ইনসাইট। পাক্ষিকভাবে এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক ঘটনা বা বিশেষ কোনো বিষয় সম্পর্কে আলোকপাত করব। এসব বিষয়ে নিউজ ইনসাইট অনুষ্ঠানের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমি আরিফুর রহমান। আজ আমাদের সাথে যোগ দিয়ে আমাদের সম্মানিত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রা শুরুতে আপনার সাথে থাকার জন্য। আর আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সম্প্রতি বিদেশি নাগরিক হত্যা, নিরাপত্তাজনিত কারণে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট টিমের বাংলাদেশ সফরে না আসা নিয়ে আজ আমরা কথা বলবো। এসব ঘটনায় আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে কিছুটা ভীতি সঞ্চার করেছে। পাশাপাশি এই ক্ষেত্রে দায়িত্বশীলদের ভূমিকা কীরকম হতে পারে তাও শুনব। এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। স্যার, আমরা প্রথমে জানতে চাইব যে বিদেশি নাগরিক হত্যার পর এটার জন্য আপনারা তো এখন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন, আর কি ব্যবস্থা আছে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে? দেখেন, বিদেশি নাগরিক এই মুহূর্তে আমাদের দেশে 2,14,000-এর মতো আছে, 14,700 সামথিং। এই যে যেদিন হত্যা হলো তার পরের সপ্তাহ কিন্তু থেমে যায়নি। যেটা আগের সপ্তাহ যেরকম আসছিল পরের সপ্তাহ ঠিক সেই রকমভাবেই কিংবা তার চেয়ে আরও বেশি আসছে। তো কাজেই বিদেশি নাগরিক এটাকে আমাদের বাংলাদেশকে এখনও সেই ধরনের আতঙ্কের দেশ বলে মনে করেন না। আমার জানা মতে সেই প্রত্যন্ত অঞ্চলে, সেই লক্ষ্মীপুর, সন্দ্বীপ, দিনাজপুর, এই সমস্ত জায়গায় কিন্তু বিদেশিরা আছেন। বিদেশিরা বিভিন্ন কাজে আমাদের দেশে আসেন, ব্যবসা বাণিজ্যের কাজে আসেন, কেউ বা এনজিওর কর্মকর্তা হিসেবে আসেন, কেউ বা অন্য কোনো মিশন নিয়ে আসেন, কেউ বা আবার অনেক ছাত্র আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছেন তারা জানেন আমাদের মেডিকেল কলেজগুলোতে, পাবলিক মেডিকেল কলেজগুলোতে যথেষ্ট পরিমাণ বিদেশি ছাত্র আছে। তারপরে আমাদের কলকারখানাগুলিতে বিদেশি নাগরিক যথেষ্ট পরিমাণ রয়েছে। তো এরা কিন্তু আসছে। এই 2 জন বিদেশি নাগরিক দুর্ভাগ্যজনকভাবে হত্যা হয়েছে। এর মোটিভ এবং কারা খুন করলো এ নিয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে। আমরা আশাবাদী, আমরা সন্দেহভাজন 2-1 জনকে শনাক্ত করতে পেরেছি। আমরা আশা করছি আমরা খুব শীঘ্রই এর পুরাটাই আমরা উন্মোচন করতে পারবো, রহস্য উন্মোচন করতে পারবো। আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত পদক্ষেপের কারণে কি আমরা বলতে পারি যে এখন আগের মতো বিদেশি নাগরিকরা বাংলাদেশে আসছে? হ্যাঁ, অবশ্যই। আমরা ধরেন দেখেন, কূটনৈতিক পাড়ায় আমরা যথেষ্ট পরিমাণ নিরাপত্তা বাড়িয়েছি। আমাদের যে নিরাপত্তা আমরা মনে করেছিলাম যে আরও নিরাপত্তা যেখানে যেখানে বাড়ানো দরকার সেই সমস্ত জায়গাগুলিতে আমরা অ্যাড্রেস করেছি, বাড়িয়ে দিয়েছি। আমাদের শুধু ওই কূটনৈতিক পাড়া নয়, আমাদের সমস্ত জেলা যে এসপিদেরকে আমরা নির্দেশ দিয়েছি তার জেলায় যে সমস্ত বিদেশিরা কাজ করছেন কিংবা অবস্থান করছেন তাদের যেন সুরক্ষার ব্যবস্থাটা তারা করেন, এবং তারা কিন্তু করছেন, সমস্ত এসপিরা করছেন। তা আমরা মোটামুটি যত বিদেশি আছে, সে যেই দেশি হোক, আমরা সব বিদেশিদেরই আমরা চেষ্টা করছি যে তাদের কোথায় যান, কি করেন, তার একটা আমরা সবসময় আমাদের নিরাপত্তা বাহিনী তাদের নজরে আছে যাতে আর কোনো ঘটনা না ঘটতে পারে। তা আমরা যথেষ্ট পরিমাণ এই জন্য নিরাপত্তা বলয় বলেন, নিরাপত্তা ব্যবস্থা বলেন, সব কিছু আমরা বৃদ্ধি করেছি। স্যার, আমরা স্পেশালি দেখেছি যে সোয়াতকে, যা এর আগে এরকম দেশের এমন কোনো পরিস্থিতিতে আমরা দেখিনি যে সোয়াত রাস্তায় নেমেছে। তো সোয়াতকেও আমরা দেখেছি কূটনৈতিক পাড়াসহ অন্যান্য জায়গায় নিরাপত্তার দায়িত্ব পালন করছে। তো তাদের কতদিন পর্যন্ত এই অবস্থান থাকবে, ফিল্ডে তারা দায়িত্ব পালন করবে? সোয়াত যে কদিন আমাদের প্রয়োজন হবে, আমরা যে কদিন আমরা মনে করবো যে সোয়াত থাকার দরকার আছে, সেই কদিনই থাকবে। তা আমরা মনে করছি যে এটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে আতঙ্কের ভাবটি কিন্তু আর নেই। আর এখনও একদম নেই এই কথাও আমি বলবো না, কারণ যেই সমস্ত প্রপাগান্ডা হয়েছে সেই প্রপাগান্ডার জন্য হয়তো অনেকেই এখনও চিন্তা করছেন আসবেন কি আসবেন না, কিন্তু থেমে নেই। আমি যেটা বলতে চাচ্ছি, থেমে নেই, যে বরং
আরও বেশি আসছেন। আমি একটা পরিসংখ্যানে যেটা আমরা দেখেছি যে আপনাদের তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রথম সপ্তাহে, সেই সপ্তাহে, তার আগের সপ্তাহে যা আসছিল, পরের সপ্তাহে তার চেয়ে আরও বেশি আসছে। তো এগুলো তো প্রমাণ করে যে বিদেশিরা যারা আসছেন তারা এতখানি আতঙ্কিত নন। আচ্ছা স্যার, আরেকটা বিষয় যে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের তৎপরতায় আসলে বাংলাদেশে এখন তাদের কার্যক্রম বা এই সম্পর্কে আপনার একটু জানতে চাইছি। দেখেন, আইএস, আমি সবসময় বলছি আইএস, আমাদের বাংলাদেশে আইএস নেই। আপনি হুজি, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, এইগুলি যারা করেছিল, যারা এগুলির আত্মপ্রকাশ করার প্রচেষ্টা নিয়েছিল, এরাই বিভিন্ন সময় বিভিন্ন নাম দিয়ে এগুলির অপচেষ্টা করে। আমরা এই সমস্ত, ধরেন আনসারুল্লাহ বাংলা টিম, তারপরে আল কায়দা, তারপরে আপনার জেএমবি, হুজি, এই সবগুলিকে কিন্তু আমরা এদের আস্তানা গুড়িয়ে দিয়েছি। আস্তানা মানে যারা প্রচেষ্টা নিয়েছিল এগুলি আত্মপ্রকাশ করার, সেগুলো আমরা কিন্তু গুড়িয়ে দিয়েছি। আর জেএমবি তো কয়েক বছর আগে আপনারা জানেন জেএমবি এদেরকে ধ্বংস করা হয়েছে, এদের সমস্ত নেতাদেরকে ধরে ফেলা হয়েছে। আর তারপরে যারা আবার চেষ্টা করছিল তাদেরকেও আমরা নিয়ন্ত্রণ করেছি। মোটামুটি আমরা এখন বলতে পারবো যে আমরা জঙ্গি তৎপরতা আমাদের দেশে মোটামুটি নিয়ন্ত্রণ আমরা করে ফেলছি। স্যার, তারপর আমরা কিছুদিন আগে লক্ষ্য করলাম যে চট্টগ্রামে জেএমবি পুলিশের পর আক্রমণ করেছিল এবং পুলিশ সদস্যরা খুব সাহসিকতার সাথে সেটা মুভমেন্ট করেছে। তো এর মানে এটা কিসের সিম্বল বলে আপনি মনে করেন? না, আমি তো সেটাই বললাম যে এরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আত্মপ্রকাশ করার প্রচেষ্টা নিচ্ছে। আমাদের গোয়েন্দারা কিন্তু তারা আমাদের খবর পেয়ে তাদের ধরে ফেলছে। আর মোট কথা কি, মোট কথা আমাদের দেশের জনগণ এই জঙ্গি, এই ধরেন এই অস্থিতিশীল পরিবেশ, এগুলো কিছুই চায় না। এই আমাদের দেশের মানুষ ধর্মান্ধ নয়, আমরা ধর্মভীরু, এটা আমি সবসময় বলি। কাজেই এখানে মানুষ কখনো জঙ্গিবাদকে পছন্দ করে না, কখনোই উগ্র সন্ত্রাসীদেরকে পছন্দ করে না। কাজেই আমাদের জনগণ এদেরকে কিন্তু সবসময় মানে আশ্রয় প্রশ্রয় দেয় না, এবং এদেরকে যত ইনফরমেশন আমাদের গোয়েন্দাদেরকে দিয়ে দেয়, সেই জন্য আমাদের ধরার জন্য সুবিধা হয়। স্যার, এখানে একটা বিষয় যে নিষিদ্ধ ধর্মীয় সংগঠন, বাংলাদেশ থেকে যাদেরকে নিষিদ্ধ ধর্মীয় সংগঠন বলে আমরা, যে জেএমবি, হরকতুল মুজাহিদিন, আনসারুল্লাহ বাংলা, আমরা মাঝে মাঝে দেখছি যে সব সদস্য ধরা পড়ছে, এবং আপনি বলছেন যে তারাই আইএসের মানে একটা নাম দিয়ে কোনো কিছু করার চেষ্টা করতে পারে বা তারা আদলে কিছু একটা হতে পারে। তো এই সমস্ত নিষিদ্ধ ধর্মীয় যে জঙ্গি সংগঠনগুলো আছে, এদের অর্থের যোগানদাতা কারা, বা এরা আসলে কার মদতপুষ্ট বলে আপনি মনে করেন? দেখেন, এদের অর্থের যোগানদাতা আমরা, এ নিয়ে আমাদের একটা কমিটি রয়েছে, যেটা জঙ্গি অর্থায়নের একটা কমিটি রয়েছে, তারা কাজ করছে। আমরা এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমাদের বাংলাদেশ ব্যাংকের থেকে আরম্ভ করে সবাই এই জায়গাটায় আমরা কাজ করে যাচ্ছি। এটা এখানে ধরেন বিভিন্ন দেশ থেকে এদের অর্থায়ন হয়ে থাকে। এই অর্থায়নগুলো বিভিন্ন চ্যানেলে আসে। তো যখনই আমরা শুনি, সেগুলো আমরা ব্যবস্থা গ্রহণ করি। আবার কিছু যে আমাদের নজর আড়াল করে আসে না, সেটা আমি বলবো না, আড়াল করেও আসে। তো যেটাই আসে আমরা কিন্তু, আমাদের গোয়েন্দারা এগুলো কিন্তু ধরছে এবং সচেষ্ট রয়েছে। এই জঙ্গি অর্থায়ন আমি মনে করি যে আমাদের দেশের যারা দু একজন সহযোগিতা করে তাদের আমরা চিহ্নিত করে ফেলেছি, এবং যারা নাকি বিদেশ থেকে পাঠায় তাদের মাধ্যমগুলো আমরা চিহ্নিত করার আমরা সমস্ত প্রক্রিয়া শেষ করেছি। স্যার, আমরা এই বিষয়ে আরও কথা বলবো। দর্শক, আমরা এখন কথা বলবো এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। বিদেশিরা আমাদের দেশে আসে এবং আমাদের দেশের থেকে যে একটা ভালো একটা কিছু নিয়ে যাবে, সেটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু আমাদের দেশে যে এরকম বিদেশি হত্যা করতেছে, সো এটা তো আমাদের দেশের জন্য খারাপ। সো আমাদের দেশের এই খারাপ প্রভাবটা বাইরের দেশেও পড়বে। এত সুন্দর একটা দেশ চলতেছে, হুট করে দুজন মানুষ মারা গেল, এটা নিয়ে বাইরে দেশে আগে ছিল যারা করছে চক্রান্তটা, এরা ছাড়া তার কেউ হবে না। আমার মনে হয় যে আমাদের গভর্নমেন্টের উচিত এই ব্যাপারগুলোর আরও ভালোভাবে, আরও সিকিউরিটি তাদেরকে, মানে সিকিউরিটিটা দেওয়া, এবং যারা এগুলোর পিছনে আছে তাদেরকে খুঁজে বের করা। আমার মনে হয় এদেশে কোনো আইওসি নেই, জঙ্গি নেই, এটা আমাদের দেশের বানানো কথা, বানোয়াটি, আসলে কিছুই না। এটা রাজনৈতিক একটা প্রতিহিংসার কারণে আইওসও জঙ্গি
সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এসব বানায়। আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদের দেশটাকে একটা ক্ষুণ্ণ করার এটা একটা প্রতিক্রিয়া আমি যেটা মনে করতেছি। যারা আছে তারা কোনো দলীয়ভাবে না, তারা সম্পূর্ণ জঙ্গি যে বলেন ওই রকম আর কি কিছু একটা। দর্শক, আমরা শুনলাম এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি তো মানুষের কথা শুনলেন যে আসলে তারাও ক্ষুব্ধ, তারাও শান্তিতে থাকতে চায়, তারাও বিদেশি নাগরিকদের হত্যা কিংবা আইএসের তৎপরতা চায় না। তো সার্বিকভাবে আপনাদের প্রস্তুতি কি দেশের মানুষকে? আমি যেটা বলেছিলাম, দেখেন সাধারণ মানুষও তাই বলছে। জি, সাধারণ মানুষ কিন্তু এগুলি চায় না। সেই জন্যই আমরা মনে করি যে আমরা জনগণের সঙ্গে আছি, জনগণ আমাদেরকে সহযোগিতা করছে। আর আমরা, আপনার কি প্রশ্নটা ছিল? যে এই যে সাধারণ মানুষের ভিতরেও কিন্তু একটা চাওয়া যে শান্তিতে থাকতে চায়, তারাও কোনো রকম বিশৃঙ্খলা চায় না। তো আপনার সেই ইয়াটাই, তারাও একই রকমভাবে তাদের বক্তব্যটা। তো আসলে সার্বিকভাবে দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান? না, আমার মেসেজটা এটাই যে আমরা যে কোনো মূল্যে এই জঙ্গিদেরকে এখানে আমরা মাথাচাড়া দিতে দিব না। আমরা শুধু জঙ্গি নয়, যারাই নাকি অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করবে, যারাই এই অপপ্রয়াস চেষ্টা করবে, জ্বালাও পোড়াও করবে, ধ্বংস করতে চেষ্টা নেবে, বোমাবাজি করবে, এগুলি সবগুলোকে আমরা অ্যাড্রেস করেছি এবং ভবিষ্যতে আমরা অ্যাড্রেস করব। আমরা চাই আমাদের দেশের জনগণ শান্তিতে থাকুক। আমরা চাই আমাদের দেশের জনগণ নির্ভয়ে তাদের ব্যবসা বাণিজ্য, শিক্ষা সব কিছু মানে এগিয়ে যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইটিই চান। তিনিও বলছেন যে বদলে দিবেন বাংলাদেশকে, তিনি দিয়েছেন। কিন্তু আমি সেই ঘটনা, এখন রাজনৈতিক কথা এসে যায়, আমি শুধু আমার কথাটাই বলবো যে আমরা এইখানে শুধু জঙ্গি নয়, আমরা বিদেশে বিচ্ছিন্নতাবাদীদেরকে আমরা এখানে স্থান দিই না। আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের দেশে ভিতরে, আমাদের জমিতে থেকে অন্য দেশে অ্যাটাক করবে সেইটাও আমরা কিন্তু নিশ্চিতভাবে তাদেরকে বিতাড়িত করেছি। আমি মিন করেছি যে আমাদের পাশে ভারতের বিচ্ছিন্নতাবাদী মাঝে মাঝে আমাদের এখানে আসতো, তাদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি। বিচ্ছিন্নতাবাদী কিছুদিন আগেও আপনারা দেখেছেন আরাকান আর্মি আমাদের দেশের ভিতরে ঢুকে গিয়েছিল, তাদেরকে আমরা বিতাড়িত করে তাড়িয়ে দিয়েছি। আমরা তাদের ইসেকে নিয়েছেন, ধরে ফেলছি, আপনারা নিউজের মাধ্যমে। সেখানে বিডিআর জওয়ান একজন গুলিবিদ্ধ হয়েছিল, তারপরেই আপনারা আমরা একটা ব্যবস্থা করেছি। কাজে আমরা আমাদের দেশে, আমাদের বাংলাদেশে কোনো জঙ্গিবাদ, কোনো বিচ্ছিন্নতাকারী, কোনো সন্ত্রাসীকে আমরা এখানে মাথাচাড়া করতে দিব না, মাথাচাড়া দিতে দিব না। আমাদের আমন্ত্রিত শিক্ষার্থী যারা এখানে আছেন তাদের সাথে কথা বলবো। আপনারা আপনাদের নাম বলে প্রশ্ন করতে পারেন। জি স্যার, আমি মাহবুব আলম মিলন, অনার্স তৃতীয় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। স্যার, আমার কোশ্চেন হলো যে বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত কিনা? দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী মানে আমাদের দেখেন ক্রাইমের ধরন কিন্তু পাল্টাচ্ছে। আগে যেমন আমাদের গ্রাম দেশে পুলিশের চেহারাই দেখতো না কেউ, গ্রাম্য মোড়লরাই বিচার আচার করতো। কিন্তু এখন ক্রাইমের ধরন পাল্টিয়েছে। এখন ক্রাইম কিন্তু সেই নির্বোধের মতন কেউ ক্রাইম করে না। এরা অত্যন্ত মানে সুশিক্ষিত এবং পরিকল্পিতভাবে এই ক্রাইমগুলি করে। আমি সেই জন্যই আমরা মনে করি যে আমাদের পুলিশ, আমাদের যে নিরাপত্তা বাহিনীর মেইন যে দায়িত্বে পুলিশ, বাংলাদেশ পুলিশ, এদের সংখ্যা বাড়াতে হবে। তা আমরা আরও 50,000 পুলিশ বাড়ানোর প্রক্রিয়া চলছে। আমরা ধাপে ধাপে এগুলোকে আমরা নিয়োগ দেওয়ার মানে কাজ শুরু করেছি। তা আমাদের বর্তমানে 1100 মানুষের জন্য একজন পুলিশ রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে 650 কি 625 এই ধরনের জন্য একজন পুলিশ রয়েছে। পাকিস্তান 600-র জন্য একজন পুলিশ রয়েছে। এবং আমাদের থাইল্যান্ডে আরও কম, প্রায় 300-400 জন, 300 কি সামথিং এই ধরনের, আমার ঠিক এই মুহূর্তে ফিগারটা মনে নেই, একজন পুলিশ আছে। সেই তুলনায় আমাদের দেশের পুলিশের সংখ্যা আরও বাড়ানো আমি মনে করি এবং সেটার প্রক্রিয়া চলছে। তা আমি এই জায়গাটায় জোর দেই, আমাদের মানুষ অত্যন্ত ভালো, অত্যন্ত শান্তিপ্রিয়। আমাদের বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ, তারা কোনো সময় অন্যায় বরদাস্ত করে না। সেই জন্যই আমরা বোধহয় পেরে উঠছি সেই কারণে। আপনাদের আরেকজনের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।
ধন্যবাদ। আমি সানজিদা বিন আলম, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আমার যে বিষয়টি জানতে চাওয়ার ছিল সেটি হচ্ছে বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে জনমনে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তো স্যার, এবছরে পুলিশ বাহিনীর সাফল্য এবং ব্যর্থতাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? পুলিশ বাহিনীর যথেষ্ট সফলতা রয়েছে। আমরা সারা পৃথিবীতে যদি আমরা তাকাই, এই কিছুদিন আগে দেখলাম অস্ট্রেলিয়া আমাদের নিরাপত্তা নাই, আমাদের দেশের প্লেয়ারদের নিরাপত্তা দিতে পারবো না, সেই পুলিশ হেডকোয়ার্টার সামনে 2 জনকে গুলি করে মেরে ফেলছে। আমেরিকায় আমরা একসঙ্গে দেখলাম স্কুলের ভিতর ব্রাশ ফায়ার করে মেরে ফেলছে। আমরা ইংল্যান্ডও এটা দেখেছি, ফ্রান্সও এটা দেখেছি। এটা তো হলো সভ্য দেশের, আর অন্যান্য কান্ট্রিতে তো আরও বেশি, আরও ভয়ানক অবস্থা। তা আমরা মনে করি আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে, এবং তারা যে শ্রমটা দিচ্ছে, তারা যে মাঠে ময়দানে যে শ্রমটা দিচ্ছে, তারা কিন্তু মানে তাদের ডিউটি কিন্তু 24 ঘন্টাই, তাদের কোনো ছুটি নেই। তাদের যখন ডাক দেওয়া হয় তখনই এরা কিন্তু চলে আসে। তো এই কাজটি কিন্তু তারা করছে। তো সেই জন্য আমরা মনে করি আইনশৃঙ্খলা বাহিনী মোটেই ব্যর্থ নয়। আইনশৃঙ্খলা বাহিনী তাদের অর্পিত দায়িত্বটা তারা পালন করছে যথাযোগ্যভাবে। তো সেই জন্যই আমরা অনেক কিছু উতরে গিয়েছি, অনেক কিছু মানে যেখানে সারা পৃথিবীতেই টালমাটাল অবস্থা, আমাদের দেশ কিন্তু ভালো আছে। সেই স্যার, এর সাথে আমি একটা কিছু যোগ করতে চাই, সেটা হলো যে আমরা দেখেছি যে পুলিশের যে মানে আসলে ডিউরেশন, মানে ডিউটির সময়টা আমরা ঢাকায় যেটা লক্ষ্য করেছি বা মহানগর অন্যান্য জায়গাগুলোতে 8 ঘন্টা ডিউটি বা 12 ঘন্টা ডিউটি, এদের আসলে ডিউরেশন কত? ডিউরেশনটা জানতে চাই। কারণ কোনো পুলিশ অফিসারের সাথে কথা বললে বা পুলিশ কনস্টেবল বা যে কোনো কর্মকর্তার সাথে কথা বলে বলে যে আমাদের আসলে কোনো সময় নেই। এই বিষয়ে নিয়ে স্যার একটু জানতে চাচ্ছি। না, ঠিক এইটা নয়। যেমন ট্রাফিক পুলিশ, তাদের 6 ঘন্টা ডিউটি, 6 ঘন্টা পরে তাদের শিফট হয়ে যায়। এমনি আমার নর্মাল পুলিশ যেটা আমাদের সাধারণত ডিউটি করে, তাদের 8 ঘন্টার পরে তাদের শিফট হয়। কিন্তু শিফট হলেও তারা যে ঘুমাতে পারবে সেই রকম কিন্তু কোনো নিয়ম কারণ নেই। যদি ইমার্জেন্সি লাগে তখন সবাই আবার তাদের ডিউটিতে চলে আসবে, এইটাই হলো নিয়ম। আমাদের সেটাই হয়। আমাদের যখন কোনো ইমার্জেন্সি লাগে, যখনই কোনো আমাদের প্রয়োজন হয়, তখন তাদের ছুটি ছাটা মানে বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা পুলিশের জন্য এখন আমরা আধুনিক ব্যারাক করে দিচ্ছি, পুলিশ যাতে শান্তিতে তাদের অবসর সময়টা একটু ঘুমাতে পারে, পুলিশ চলাচলের ব্যবস্থা আমরা নির্বিঘ্নে চলতে পারে, সেগুলো ব্যবস্থা আমরা করছি। পুলিশের ওয়েলফেয়ারের জন্য আমরা কাজ করছি, যাতে পুলিশ ওই ক্লান্তিটা, ওই অবসরটা যেন দূর করতে পারে। তাহলে সামনে পুলিশের জন্য আমরা বলতে পারি যে সরকার অনেক ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে, অবশ্যই, এবং সার্বিকভাবে এটা পুলিশের জন্য অনেক ভালো হবে, জীবনযাপন থেকে শুরু করে সব। আমরা পুলিশের জন্য তাদের বেতন আমরা বাড়িয়ে দিয়েছি। আমরা তাদের ব্যারাক বলেন, তাদের ড্রেস বলেন, তাদের রেশন বলেন, সব কিছুই আমরা আবার পুনর্বিন্যাস আমরা করেছি, যাতে পুলিশ বাহিনীরা তারা যেন ডিউটি করে এসে আরামে ঘুমাতে পারে এবং তাদের পরিবার পরিজন নিয়ে সুখে থাকতে পারে। স্যার, আমরা আবার যাব শিক্ষার্থীদের কাছে। আপনাদের মধ্যে থেকে কেউ প্রশ্ন করলে আপনি করতে পারেন। ধন্যবাদ। আমি শ্যামা দাস, ব্যাংকিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, প্রশ্নটা ছিল আপনার কাছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ যদি কিছু লিখে বা যদি কোনো ছবি প্রকাশ করে, সেক্ষেত্রে আপনারা কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন? দেখেন, আমাদের কনস্টিটিউশনেই এটা একটা আছে, আইন রয়ে গেছে যে কেউ ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না, যার যা খুশি লিখতে পারবে না। এটা কিন্তু আমাদের আইনেই বলা আছে। তারপরেও আমরা দেখি অনেকেই এগুলি লিখে, অনেকেই এমন সব কথা লিখে যেগুলি লেখা উচিত নয়। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে আহ্বান করব যে যার যার অনুভূতি নিয়ে তাকেই থাকা উচিত। অন্যের অনুভূতিতে, অন্যের ধর্মীয় ব্যাপারে কেউ আঘাত করা উচিত না। সেইখানেই হয়তো অনেকেই হয়তো এই জন্য মনে কষ্ট পেতে পারে, অন্য কিছুর একটা প্রবণতা বাড়তে পারে। সেটাই আমি বলছি যে যার যার ধর্মীয় ব্যাপারে, শুধু ধর্মীয় না, আমি যেটা বিশ্বাস করি সেটা আমারই থাকুক, অন্য বিশ্বাসের উপরে আমি যেন না করি, সেটাই আমি বলতে চাচ্ছি। এটা আইন দ্বারাও এটা আমাদের আছে, নিয়ন্ত্রণ আছে। তো এইদিকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি সজাগ দৃষ্টি রাখছে যে কেউ যেন ধর্মীয় অনুভূতিতে কেউ কোনো কিছু লেখলে বা ছবি পোস্ট করলে এটার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে?
হ্যাঁ, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নজরে যখনই আসে তখন সেটার ব্যবস্থা হচ্ছে। আমরা চেষ্টা করছি। আর এখন আমি বললাম না, আমাদের এই যুব সমাজ, আমাদের এই ইয়াং ছাত্ররা, এরা এতই জ্ঞানী, এতই ট্যালেন্ট, এরা মানে এরা এদের যা মানে কি বলবো, এদের যে বিকাশ করার, এই যে এদের প্রকাশ করার যে ভাবভঙ্গিটা অনেক অনেক উন্নত ধরনের। কাজেই এই আধুনিক জ্ঞান সম্মত হয়ে সমৃদ্ধ হয়ে যারা এই সমস্ত এইগুলি লিখে, তাদেরকে সবসময় আমরা আইডেন্টিফাই করতে পারি না। তা আমাদের একটু সময় লাগে। আমরা কিন্তু যারাই এগুলি করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করে তার ওয়ার্নিং দেওয়া হয়। ওয়ার্নিং যদি না শোনে তাকে ব্যবস্থা না হয়, আইনগত ব্যবস্থা না হয়। মাননীয় মন্ত্রী, আপনি একটু আগে বলছিলেন যে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী যদি বাংলাদেশে থাকে, কিংবা আমরা লক্ষ্য করেছি মিয়ানমারের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির কথা বলেছেন যে কোনো বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশে অবস্থান করলে আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। তো এটা নিঃসন্দেহে অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ। তো আমি যেটা জানতে চাইছি যে এখন পর্যন্ত এদের মানে সংখ্যা বা এদের তৎপরতা মানে কি পর্যায়ে আছে এই বিচ্ছিন্নতাবাদী দুদেশের? দেখেন, ভারতের বিচ্ছিন্নতাবাদীদেরকে আমরা আমাদের দেশ থেকে আমরা বিতাড়িত করে দিয়েছি, এবং তাদের আপনি দেখেছেন আমাদের সিলেটের প্রত্যন্ত অঞ্চলে আমাদের র্যাব আধুনিক সরঞ্জাম এগুলো আমরা বের করে, আমরা খুঁজে পেয়ে, আমাদের ইন্টেলিজেন্সের খবর নিয়ে এদেরকে আমরা বিতাড়িত করে দিয়েছি। এবং তারা এগুলো আমাদের র্যাব যখন যায় তার আগে খবর পেয়ে তারা চলে গিয়েছিল। ভারতের এইটা আমরা পরিষ্কার করে দিয়েছে, আমাদের এখানে কোনো ভারতীয় বিচ্ছিন্নতাবাদী এখানে নেই। আমাদের মায়ানমারের এখানে একটা আমাদের একটু দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাটা এইরকম, আমাদের কিছু মানে দুর্গম এলাকা রয়েছে যেখানে মানে যাতায়াত ব্যবস্থা এতই দুর্গম যে ওইখানে আমাদের বিজেপির আউটপোস্টই নেই, বিওপি নেই। তো সেই জায়গাগুলো আমরা বিওপি করতে যাচ্ছি। আমরা খুব শীঘ্রই বিওপি করব এবং সীমান্তে আমরা ভারতের মতো নতুন রাস্তা তৈরি করব, সেটারও আমাদের প্রোগ্রাম রয়েছে। আমরা সেগুলি ধীরে ধীরে করছি আমরা সেই জন্যই। আর মায়ানমারের এখানে ধরেন একটা রোহিঙ্গা প্রবলেম রয়েছে, আপনারা জানেন। রোহিঙ্গারা অফিসিয়াল মতে আমাদের 35,000 আছে, কিন্তু আনঅফিসিয়ালে 5 লক্ষের মতন আমাদের রোহিঙ্গারা রয়েছে। আমাদের শুধু রোহিঙ্গারা কিন্তু আমাদের নানাভাবে আমাদের সমাজকে আমাদেরকে বিপর্যস্ত করে ফেলছে। আমাদের ওইখানে বন উজাড় হয়ে যাচ্ছে, ওখানে লেবার প্রবলেম। ওখানে ধরেন রোহিঙ্গাদের 100 টাকা মজুরি দিলেই তারা লেবারের কাজ করছে, কিন্তু আমাদের লেবার কাজ করতে 350-400 টাকার নিচে নই। সেই জন্য একটা সামাজিক প্রবলেম সেখানে দেখা দিয়েছে। তারপরে রোহিঙ্গারা ওইখানে নিগৃহীত হয়ে এখানে জানটা নিয়ে এখানে আসছে। সেইখানে তারা যে কোনো চ্যালেঞ্জ তারা নিয়ে নেয়। মানে তারা এই জন্যই তারা দেখেন আপনার সীমান্ত পাড়ি দিয়ে ওই যে মালয়েশিয়া যাওয়ার জন্য মানে যে কী ধরনের প্রাণান্তকর প্রচেষ্টা তারা নেয়। এর সঙ্গে আমাদের বাঙালিও যে কয়েকজন যায় না সেটা আমি বলবো না। তো এই সংখ্যাগুলি রোহিঙ্গারাই বেশি, এবং বাঙালিদেরকে আমরা সব ফিরিয়ে নিয়ে আসছি যেগুলি যাচ্ছিল মালয়েশিয়াতে নৌকা করে। তা আমরা এই জায়গাটিতে এই রোহিঙ্গারা যে চলে আসে যখন ওইখানে থেকে যারা নিগৃহীত হয়, এই দুর্গম এলাকা দিয়ে আমাদের এখানে ঢুকে যায়, এবং এদের মধ্যে এই মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী কিছু ইস্যু ঢুকে যায়। তা আমরা সেগুলোকে যখনই খবর পাচ্ছি, আমরা সেগুলোকে আমাদের সেনাবাহিনী, আমাদের বিজিবি কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে এগুলো আমাদের বিতাড়িত করা হচ্ছে এবং আমরা এগুলো সবসময় নজর রাখছি যে আমরা আমাদের দেশে, আমি বারবার বলছি, আমাদের দেশে কোনো বিচ্ছিন্নতাবাদী, কোনো জঙ্গি, কোনো সন্ত্রাসীকে আমরা এখানে ঠাঁই দেব না। স্যার, এবার একটা ভিন্ন প্রসঙ্গে আসবো। আগামী বছরে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে, এবং এরই মধ্যে আমরা জেনেছি যে আইসিসির বৈঠকের একটা সিদ্ধান্ত হয়েছে যে এবং বাংলাদেশে সেটা আয়োজন করতে যাচ্ছে। তো এটা নিয়ে আসলে নিরাপত্তা ব্যবস্থা আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন সেটা জানতে চাইবো। দেখেন, আমাদের এখানে তো টি-20 খেলা হয়েছে, আমাদের তার আগেই ইন্টারন্যাশনাল ক্রিকেটের কয়েকটা খেলা এখানে হয়েছে। আমাদের দেশে এই কিছুদিন আগে অতি সম্প্রতি খেলে গিয়েছে, সাউথ আফ্রিকা খেলে গিয়েছে, ইন্ডিয়া খেলে গিয়েছে, পাকিস্তান খেলে গিয়েছে, আরও অন্যান্য দেশ মানে হামেশা খেলে যাচ্ছে। তাদের তো কোনো অসুবিধা হয়নি। আমরা অভিজ্ঞ, ইন্টারন্যাশনাল
একটা ইভেন্ট পরিচালনা করার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট অভিজ্ঞ। আমরা এই যে অস্ট্রেলিয়ান টিম আসছিল, আমার সঙ্গে মিটিং করেছিল, আমরা তাকে বলেছি যে তোমার যা যা সিকিউরিটির প্রয়োজন হয় আমরা দিব, কিন্তু তারা আপনারা তো ভিভিআইপিও মানে সব বলেছি, সব ধরনের আমরা বলছি যে আমরা এই ধরনের প্রোটেকশন দিব যাতে তোমরা নিরাপদ থাকো, নির্বিঘ্নে যাওয়ার সময় বলে যেতে পারো যে আমরা একটা সেই বাংলাদেশে আসছিলাম যেখানে সবাই নিরাপদে আমরা চলে গেলাম। আমরা সেইটাও বলেছি, কিন্তু তারপরও তারা খেলেনি। কিন্তু এখন তাদের ভুল ভেঙেছে, আবার এই বাংলাদেশে আবার সেই টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমরা অবশ্যই সেই টুর্নামেন্টও আমরা বিগত দিনে যে সমস্ত টুর্নামেন্টগুলো আমাদের দেশে সফলতা লাভ করেছে, আমরা সাকসেসফুল হয়েছি এইগুলি করতে। আমাদের নিরাপত্তা বাহিনী আবার আগামীতে 2016-তে যেগুলি হবে এইটাও নির্বিঘ্নে তারা এই ইভেন্টটা হবে, এটা আমরা জোর গলায় বলতে পারি। এখানে কোনো রকম নিরাপত্তার প্রশ্নে কোনো রকম অসুবিধা হবে না। স্যার, এই ক্রিকেট অস্ট্রেলিয়ার মতো তার পরপরই আমরা দেখলাম যে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলও তাদের যাত্রা বাতিল করলো। তো আপনার সাথেও এই বিষয় নিয়ে তারা কথা বলেছিল। তো এই যে অস্ট্রেলিয়া, তারপরে দক্ষিণ আফ্রিকা, মানে এটার পেছনের কারণটা কি থাকতে পারে? যে একদিকে দেখা গেল যে আইসিসি যেখানে সিদ্ধান্ত নিল যে বাংলাদেশ নিরাপদ এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের জন্য, ঠিক তার আগের ঘটনাগুলোতে দেখা গেল যে পরপর দুটো দেশ তাদের নিরাপত্তার ঝুঁকি এরকম একটি কারণ দেখিয়ে সফর বাতিল করলো। তা আসলে মানে বিষয়গুলো কেমন আপনি মনে করেন? আমি আপনার তো জানতে চাচ্ছি। বিষয়গুলো হয়তো ক্রিকেট পলিটিক্স আছে, জি, হয়তো সেটা থাকতে পারে, সেটা যারা ক্রিকেট বুদ্ধা তারাই বলতে পারবেন। তা আমার কথা হচ্ছে এখানে রাজনৈতিক কোনো প্রপাগান্ডাও থাকতে পারে। এগুলি সবগুলোর জন্যই সব একটা মিশ্র প্রতিক্রিয়াতে এটা হয়েছে বলে আমি মনে করি। তো এইখানে কোনো নিরাপত্তার বিঘ্ন হয়নি, এবং এই যে দুইজন বিদেশি পরপর মানে মৃত্যুবরণ করেছেন, সেই জন্যই যে সারা দেশে অচল হয়ে গেছে, সেই জন্যই সারা দেশের মানুষ ঘর বন্ধ করে ঘরে বসে রয়েছে, কোনো কাজ হচ্ছে না, এইরকম তো নয়। কাজেই এটার ভিতরে একটা রহস্য রয়েছে। হয়তো এটা ক্রিকেট পলিটিক্স, হয়তো অন্য ধরনের রাজনীতি এখানে আছে, সেই জন্য এটা হয়েছে। তাহলে স্যার আমরা বলতে পারি এভাবে যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত হওয়ার আসলে কোনো কারণ না। আমরা তো সবসময় বলি যে আমাদের দেশ অত্যন্ত মানে সফলভাবে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো হ্যান্ডেল করেছে এবং ভবিষ্যতও করবে। এইখানে সবাই নিরাপদে আছে এবং থাকবে, কারণ আমাদের বাঙালিরা সবসময় এরা বন্ধুবৎসল, এরা অতিথিকে সবসময় মানে আপন করে নেয়। এই যে জাপানি ভদ্রলোক, এই জাপানি ভদ্রলোকের আমি যা তথ্য নিয়েছি, তা তিনি আরও 1 বছর আগে আসছিলেন, এই জায়গায় ছিলেন, এই জায়গা থেকে তার এত ভালো লেগেছে সে আবার ফিরে আসছেন। এই দেশ এবং মানুষকে ভালোবেসে চলে আসছেন, আবার সে মুসলমান হয়েছেন, সে মসজিদে যে নামাজ পড়তেন। তো এই যে আমাদের বাঙালিরা তাকে বন্ধু বানিয়ে ফেলছিল। তো আমি সেটাই বলতে চাচ্ছি, আমাদের দেশি মানুষ অত্যন্ত বন্ধুবাৎসল, এবং তারা সবাইকে আপন করে নিতে চায় এবং সবাইকে অত্যন্ত ভালো জানে পৃথিবীর বিদেশি যত যারা আসে। কাজে এখানে ভয়ের কোনো কিংবা নিরাপত্তাহীনতার কোনো কারণ নেই। ধন্যবাদ স্যার, আমরা আবারও আপনার কাছে ফিরে আসব। দর্শক, তার আগে এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন আমরা এখন সে কথাই শুনবো। আমার বিশ্বাস যে আসলে সার্বিক দিক থেকে চিন্তা করলে আইন শৃঙ্খলা অবস্থা ভালো ছিল। অন্তত অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা মহিলা টিম যে আসে নাই, এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক, কিন্তু সার্বিক পরিস্থিতি ওরকম অতটা খারাপ ছিল না। এরকম হতেই পারে, কিন্তু ওরা তো বিসিবিকে বলেছে যে ওরা নেক্সট আসবে, কিছুদিনের মধ্যে তারা আসবে। এটা যেমন আমরাও পাকিস্তানে আমাদের মহিলা টিমকে পাঠাতে চাইনি প্রথমে, তারপর তো পাঠিয়েছি। আগে যেমন আমরা বের হলে দেখা যাচ্ছে যে খুব আতঙ্কে থাকতাম, গাড়ির মধ্যে ঢুকলে মনে হতো যে এই মনে হয় পেট্রোল বোমা মারবে, কিন্তু এখন বর্তমানে দেখতেছি যে না, মোটামুটি শান্ত আছে। এখন বর্তমানে দেখা যাচ্ছে প্রশাসন যে তৎপর আছে, ইনশাল্লাহ আল্লাহর হুকুম হইলে বিভিন্ন জায়গায় জিএমবি ধরতেছে, বিভিন্ন জায়গায় সারাশি অভিযান চলতে আছে। এই হিসাবে আমরা বুঝতেছি যে আল্লাহর হুকুম হইলে এখন আগের চেয়ে একটু পরিস্থিতি ভালো। এখন আমরা আবারও কথা বলবো শিক্ষার্থীদের সাথে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নাম বলে আপনারা প্রশ্ন করুন স্বরাষ্ট্রমন্ত্রীকে। স্যার, আমি মাহিরা বিনতে রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে পড়ছি।
স্যার আমার আপনার কাছে প্রশ্ন ছিল যে সাম্প্রতিক সময় আমরা বেশ কিছু ব্লগার হত্যাকাণ্ড দেখেছি, আর সে কারণে তারা তাদের জীবনে কিছুটা শঙ্কিত বলে এমন প্রকাশ করেছেন। তো সেই প্রেক্ষাপট থেকে হিসাব করলে যে বর্তমানে দেশে ব্লগারদের জীবনের নিরাপত্তা বা সার্বিক পরিস্থিতিটি কেমন আছে বলে আপনি মনে করছেন? দেখেন, আমি তো শুধু ব্লগারদের কথা চিন্তা করছি না, আমি সারা বাংলাদেশের মানুষ নিরাপদে আছে এটাই আমি বলতে চাচ্ছি। ব্লগারদেরকে হত্যা করার যারা এই প্রচেষ্টা নিয়েছিল তাদের কিন্তু আমরা অনেকেই চিহ্নিত করে ফেলছি। এই তেজগাঁয়ে যে ব্লগারকে হত্যা করার জন্য প্রচেষ্টা নিয়েছিল, এই সাধারণ মানুষ কিন্তু তাদের ধরে দিয়েছে। এটা সেজন্যই আমি বলছি যে আমাদের দেশে এই সমস্ত হত্যাকাণ্ড কেউ পছন্দ করে না। তা আমরা অভিজিতের যে হত্যাকাণ্ড হয়েছিল ব্লগার, তারও যে সন্দেহভাজন ব্যক্তি, সেও আমাদের কাস্টডিতে আছে। আমরা অন্যান্য ব্লগারদের যারা এই হত্যাকাণ্ড পরিচালনা করেছে প্রায় সবগুলোকেই আমরা ধরার প্রচেষ্টায় আছি। আমরা কয়েকজনকে ইতিমধ্যে সন্দেহভাজন ব্যক্তিকে আমরা ধরেছি, আর আমরা হয়তো খুব শীঘ্রই আরও কয়েকজনকে ধরব, সেগুলো আমাদের পুলিশের নিউজের মাধ্যমে জানানো হবে। আর আপনাদের আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন। জি, আমি জুবায়ের, সমাজ কল্যাণ পড়ছি, মাস্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি তো আমরা নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। তো নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে আমাদের লক্ষ্যই তো হচ্ছে যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া। তো একটা দেশ যখন এরকম একটা প্রেক্ষাপটের ভেতর দিয়ে যায় বা পরিবর্তনের ভেতর দিয়ে যায়, তখন তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও একটি ভূমিকা রয়েছে। তো এই পরিবর্তনের প্রেক্ষাপটে বা নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার প্রেক্ষাপটে আপনি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, মানে বাহিনীর ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, আমি প্রথমেই বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার নির্দেশ হলো, তার হলো জিরো টলারেন্স এই ব্যাপারে। আমরাও কিন্তু কাউকেও, যারাই এই বিঘ্ন ঘটাচ্ছে, যারা এই আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিচ্ছে কিংবা অপচেষ্টায় লিপ্ত হয়েছে, কিন্তু আমরা কেউকে ছাড় দিইনি। সবাই দেখেছেন, এবং প্রতিদিনই আমরা কঠোর হস্তে এগুলো দমন করছি। আমরা বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইনের শাসন যদি দেশে না থাকে, তাহলে আমরা ওই জায়গাটি যেতে পারবো না যেটা স্বপ্ন আমরা দেখছি। তো সেই জন্যই আমরা সর্বাগ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ রয়েছি। আমরা অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে সচেষ্ট আছে, এবং আমরা সবাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা সদস্যরা আছে, আমরা আরও রিক্রুট করছি। তাদের মাধ্যমে আমরা এই দেশকে আমরা ওই জায়গাটিতে নিয়ে যাব যেখানে মানে সবাই ব্যবসা বাণিজ্য, স্কুল, কলেজ সব কিছু যেন সঠিকভাবে সুন্দর মতো চলে। তা নাহলে কিন্তু আমাদের সেই চাকাটি ঘুরবে না, সেই জায়গাটি আমরা যেতে পারবো না। এটা আমরাও মনে করি, আমরা বিশ্বাস করি, সেজন্যই আমরা আমাদের কাজটি সেই জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার, এখানে তাহলে আমরা বলতে পারি কি, মানে সারা দেশে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কি অবস্থায় আছে? আইন শৃঙ্খলার, দেখেন, আমি যদি বলি আইন শৃঙ্খলার বাহিনী আমাদের সবাই কিন্তু কাজ করছে। আমরা পুলিশকে ঢেলে সাজাচ্ছি, পুলিশে আমরা নতুন নতুন ইউনিট খুলছি। আমরা ইতিমধ্যে হাইওয়ে পুলিশ করেছি, আমরা ট্যুরিস্ট পুলিশ করেছি, নৌ পুলিশ করেছি, আমরা সাইবার ক্রাইমের জন্য আর একটা আলাদা ইউনিট করেছি। সাইবার ক্রাইম কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, সেই জন্য আমরা আগে থেকে এটা প্রিপারেশন নিয়েছি। আর সাইবার ক্রাইম এর জন্য আমরা আলাদা ইউনিট করে তাদের যে সমস্ত মেশিনারিজ দরকার সেগুলো চলে আসতেছে। আমরা কাউন্টার টেররিজমকে মানে সেইখানেও একটা ইউনিট করার জন্য আমরা একটা গ্রাউন্ড ওয়ার্ক করছি, যাতে এই যে সংঘবদ্ধ টেরোরিস্টদের, কারণ টেরোরিস্টদের কোনো নেই, ওটাকে বলে রাষ্ট্রীয় এটা কি বলে ভূখণ্ড নেই, এরা যে কোনো জায়গায় যে কোনো সময় চলে যেয়ে এই সমস্ত অপচেষ্টা করতে পারে। সেই জন্য আমরা কিন্তু এই কাউন্টার টেররিজম আলাদা একটা পুলিশের ইউনিট, এবং এটা পুলিশ নয়, সব বাহিনী থেকে একটা চৌকস লোকদের নিয়ে এই কাউন্টার টেররিজমটা আমরা করব। সেই ধরনের পরিকল্পনা প্রসঙ্গে আসি যে
আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে যুদ্ধ অপরাধীদের বিচার তো চলছে এবং এরই মধ্যে কয়েকজন মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। তো এই বিচার কার্যক্রমকে কেন্দ্র করে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কি স্বাভাবিক বা অবনতির দিকে যাবে কিনা? দেখেন, একবার তো প্রচেষ্টা নিয়েছিল, আপনারা দেখেছেন। তো আমরা সেই জায়গাটাই আমরা বলবো যে না, আর পারবে না। কারণ আমরা সবসময় প্রস্তুত রয়েছি। কারণ এই মানবতা বিরোধী এই যারা নাকি আমাদের বাংলাদেশের বিপক্ষে কাজ করেছিল, আমি তো প্রত্যক্ষদর্শী। আমি তো হাজার হাজার মানুষের মৃত্যুদেহ দেখেছি। আমি মাইলের পর মাইল জ্বালিয়ে দেওয়ার দৃশ্য আমি দেখেছি। আমার পাশের থেকে আমার মুক্তিযোদ্ধা, গুলিবিদ্ধ মুক্তিযোদ্ধাকে আমি দেখেছি। কাজে এই দৃশ্যগুলি তো আমি দেখেছি। আমি দেখেছি মানে স্বামী হারার মার যতনাটা দেখেছি। আমি দেখেছি সেই বীরাঙ্গনা মহিলাদের হাহাকার আমি দেখেছি। কাজেই ওই জায়গায় আমরা মানে এদের বিচার হবে এবং কেউ এটা নিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে, আমরা মোটেই করতে দেব না। স্যার, এখানে আমরা দেখেছি যে ঢাকায় দেখেছি এবং অন্যান্য জায়গায় দেখেছি যে পুলিশ আইন শৃঙ্খলার নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে অনেকে গুরুতর আহত হয়, আবার অনেকেরও নিহত হয়। তো তারপরে তাদের পরিবারকে যে অনুদান আপনারা দেন তা কি পর্যাপ্ত তাদের পরিবারের জন্য? দেখেন, মানে আমাদের সরকার পাওয়ারে আসার পরে পুলিশ কিন্তু তার দায়িত্ব পালনের সময় সবসময় অ্যাক্সিডেন্ট করে কিংবা মানে ওটাকে কি বলে মৃত্যুবরণও করে। আমরা এসে যারা এখন আহত হয় তাৎক্ষণিকভাবে 1 লক্ষ টাকা সরকারিভাবে দিয়ে দেওয়া হয়, তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজন আমরা কিন্তু সেটা করি। আমরা আর যদি নিহত হয় তাৎক্ষণিকভাবে তাকে 5 লক্ষ টাকা দেওয়া হয়। এবং পুলিশের একটা কল্যাণ সমিতি রয়েছে, পুলিশরা নিজেরাই ওটা চালায়, পুলিশ মেম্বারদের, তারাও এখান থেকে সমপরিমাণ টাকা তারা তাৎক্ষণিকভাবে দেয়। তারপরে তাদের মানে আমরা তাদের অন্যভাবে তাকে রিহেবিলেট করার জন্য আমরা সমস্ত ব্যবস্থা নিয়ে থাকি। এবং প্রতি বছর এই সমস্ত আহত কিংবা নিহত সদস্যদের আত্মীয় স্বজনকে কিংবা নিকট আত্মীয়দেরকে আমরা ডেকে আনি, তাদের সঙ্গে কথা বলি। তাদের সেই সময় আমরা কিছু তাদেরকে অনুদান দিয়ে থাকি, প্রতি বছরই করি এটা। এবং তাদের খোঁজখবর রাখি, তাদের ছেলে মেয়েদের কে কোথায় আছে, কার কোথায় অভাব আছে, সেগুলো আমরা দেখি, সেগুলি অ্যাড্রেস আমরা করি। যার জন্য পুলিশ বাহিনীরা এতে সন্তুষ্ট আছে। এবং শুধু আমরা করি না, পুলিশের নিজস্ব একটা ওয়েলফেয়ার কল্যাণ সমিতি আছে, তারাও এই বিষয়ে তারাও সহযোগিতা করে। কাজেই পুলিশদের যা যা করণীয় ওয়েলফেয়ারের জন্য তা আমরা করছি। অপরাধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সকলের কাছে অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত হলেও এটি বিশ্বের প্রতিটি দেশের প্রতিটি সমাজে কম বেশি ঘটে থাকে। এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে মাথায় নিয়ে আমাদের যার যা দায়িত্ব তা যথাযথভাবে পালন করে যেতে হবে। আমরা বিশ্বাস করি নিউজ ইনসাইট আমাদের দায়িত্ববোধকে আরও বেশি জাগ্রত করতে ভূমিকা রাখবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদের আমাদের সাথে থাকার জন্য। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আবারও এই অনুষ্ঠানে তিনি আসবেন আপনাদের বিভিন্ন প্রশ্ন ও সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে আবারও কথা বলবেন তিনি। দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন।